এই বন্ধুরা আমরা ইন্ডাকট্যান্স পরিমাপের বিভিন্ন মেথড নিয়ে আলোচনা করছি। এ পর্যায়ে আমরা ওয়েন্স ব্রিজ নিয়ে আলোচনা করব, অর্থাৎ ওয়েন্স ব্রিজের মাধ্যমে কিভাবে একটা অজানা ইন্ডাকট্যান্সের মান নির্ণয় করা যায়। তো এখানে ওয়েন্স ব্রিজের মাধ্যমে অজানা ইন্ডাক্টরের মান নির্ণয় করতে গিয়ে সায়েন্টিস্ট ওয়েন্স কী ধরনের অ্যারেঞ্জমেন্ট করেছিল আমরা ওই অ্যারেঞ্জমেন্টটা দেখব এবং ওইখান থেকে কিভাবে তিনি মান নির্ণয় করার টেকনিক বের করেছেন এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা সার্কিট অ্যারেঞ্জমেন্টটা দেখব। যেহেতু এখানে ব্রিজের কথা বলা হয়েছে, তাহলে ব্রিজ মানে হলো চার বাহু। তো প্রথমে আমরা চার বাহু বিশিষ্ট একটা সার্কিট ড্র করব এবং সার্কিটটা সেইভাবে ড্র করব যেভাবে সায়েন্টিস্ট ওয়েন্স ড্র করেছিলেন। তো প্রথমে এখানে আমাদের রয়েছে রেজিস্টর প্রথম বাহুতে এবং ইন্ডাক্টর, তারপরে দ্বিতীয় বাহুতে আছে রেজিস্টর, ক্যাপাসিটর এবং 4 নম্বর বাহুতে রয়েছে ক্যাপাসিটর শুধু, 3 নম্বর বাহুতে আছে একটা রেজিস্টর। তো এখানে আমাদের রেজিস্টর, ক্যাপাসিটর এগুলো হচ্ছে ভেরিয়েবল, এগুলাকে ভেরি করে মূলত আমাদের এখানে যে গ্যালভানোমিটার বা ডিটেক্টর ব্যবহার করা হবে এইটার মধ্য দিয়ে কারেন্টকে জিরো করা হবে, যাতে করে আমাদের ব্রিজটা ব্যালেন্সে চলে আসে। এখন আমরা এখানে সাপ্লাই দিব, তাহলে ইন্ডাক্টর ক্যাপাসিটর যেহেতু নিয়ে কাজ, সুতরাং এখানে অবশ্যই এগুলাকে এসি সাপ্লাই দিতে হবে, বা এগুলো মূলত তোমার হচ্ছে আমাদের এসি ব্রিজ। এখন আমরা প্যারামিটারগুলো নিয়ে আলোচনা করব। আমাদের এটা হচ্ছে R1, এটা হচ্ছে L1, এটা R2, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C4 এবং এখানে এটা হচ্ছে R3। এইটা হচ্ছে আমাদের ইম্পিডেন্স 1, এটা ইম্পিডেন্স 2, এটা ইম্পিডেন্স 4, ইম্পিডেন্স 3। ইম্পিডেন্স 1 এর আড়াইতে ভোল্টেজ 1, 2 এর আড়াইতে ভোল্টেজ হচ্ছে 3, এর আড়াইতে ভোল্টেজ হচ্ছে 3, এরপরে 2 এর আড়াইতে ভোল্টেজ হচ্ছে E2 এবং 4 এর আড়াইতে ভোল্টেজ হচ্ছে E4। তো এটা ছিল মূলত আমাদের সার্কিট অ্যারেঞ্জমেন্ট। এখন এই সার্কিট অ্যারেঞ্জমেন্ট থেকে আমরা অজানা ইন্ডাক্টরের মান নির্ণয় করব। তো এখানে প্রবাহিত কারেন্ট হচ্ছে I1, এটা হচ্ছে I2, এটা I3 এবং এটা হচ্ছে I4। প্রথমে আমরা আমাদের যে ইম্পিডেন্সগুলো আছে, ইম্পিডেন্সগুলো কি কি এটা দেখব। দেখো প্রথমে আমাদের Z1 এ আছে কি R1 প্লাস জে অফ ওমেগা L1, তারপরে Z3 হচ্ছে R3, Z4 সমান সমান হচ্ছে C4, আর C সমান সমান ক্যাপাসিটর ইকুয়েশন জানি 1/J অফ ওমেগা C4। তারপরে Z2তে কি আছে R2 প্লাস এটা ক্যাপাসিটর ইকুয়েশন আছে 1/J অফ ওমেগা C2। তো এখানে আমরা কি পাচ্ছি দেখো, এটা যদি আমরা লসাগু করি তাহলে J অফ ওমেগা C2, তাহলে এখানে পাবো R2 J অফ ওমেগা C2 প্লাস 1। এটা হচ্ছে আমাদের Z2 এর ইকুয়েশন। তো এখান থেকে আমাদের ইম্পিডেন্সগুলো আমরা পেয়ে গেলাম। এখন ব্যালেন্স কন্ডিশন আমরা কি লিখতে পারি, যে অ্যাট ব্যালেন্স। তো দেখো ব্যালেন্স কন্ডিশনে আমাদের Z1/Z3 ইকুয়ালস টু Z2/Z4 বা Z4 ইকুয়ালস টু Z2/Z3। এখানে আমাদের Z1 এর মান হচ্ছে কি R1 প্লাস J অফ ওমেগা
L1, তারপরে Z4 এর মান আমরা কি পেয়েছি 1/j of omega C4 equals to Z2 এর মান আমরা পেয়েছি R2j of omega C2 plus 1/j of omega C2 into Z3 সমান সমান হচ্ছে R3। এখন আমরা এটাকে জাস্ট ক্যালকুলেশন করব, তাহলে ক্যালকুলেশন করলে পাচ্ছি এখানে R1 plus j of omega L1 by j of omega C4 equals to, এখানে আমরা গুণ করে দিব R2, তারপর হচ্ছে R3 j of omega C2 plus R3 by j of omega C2। তো এখানে আমাদের এটা j omega এই অংশটাকে আমরা বাদ দিয়ে হিসাব করতে পারি। তাহলে দেখো এটা দিয়ে যদি গুণ করি R1 C2 plus C2 j of omega L1 equals to, এখানে আমরা পাচ্ছি R2 R3 C2 j of omega C2 plus C4 R3। তো এখানে দেখো আবার আমরা এমন একটা ইকুয়েশন পেয়ে গেলাম যেখানে কিনা দেখতে পাচ্ছি দুটো অংশ, একটা হচ্ছে রিয়েল পার্ট আর আরেকটা হচ্ছে তোমার ইমাজিনারি পার্ট। তো এই রিয়েল ইমাজিনারিকে যদি আমরা ইকুয়েট করি বা সমীকৃত করি, তাহলে প্রথমে আমরা রিয়েল পার্টটা পাচ্ছি কি, রিয়েল পার্ট হচ্ছে আমাদের R1 C2 equals to C4 R3। তো এখান থেকে আমরা মূলত বের করব R1 এর মান, তাহলে R1 সমান সমান হচ্ছে R3 C4 by C2। তো এখান থেকে আমরা R1 এর মান পেয়ে গেলাম। আচ্ছা, R1 এর পরে এখন আমাদের কি আছে, যদি আমরা ইমাজিনারি পার্ট ইকুয়েট করি, তাহলে ইমাজিনারি পার্ট থেকে আমরা কি পাচ্ছি দেখো এখানে C2 j of omega L1 equals to R2 R3 C4 j of omega C2। তো তাহলে এই ইমাজিনারি পার্টে যে ইমাজিনারি পার্টটা আছে দেখো j ওমেগা এই দুইটাকে আমরা উভয় পাশ থেকে বাদ দিয়ে দিতে পারি। তো আমাদের মূলত লাগবে L1, তাহলে L1টাকে রেখে বাকিগুলো ওই পাশে আমরা নিয়ে যাব। তাহলে হচ্ছে R2 R3, তারপরে দেখো এইখানে একটা C2 আছে, এখানে একটা C2 আছে, তাহলে এই দুইটাকে আবার আমরা কি করতে পারি, বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখান থেকে R2 R3 এবং C4। তো এইটা হলো আমাদের মূলত L1 এর ইকুয়েশন। তো ইকুয়েশনের মাধ্যমে আমরা L1 এর মান নির্ণয় করতে পারি। তো এখান থেকে আমরা দেখলাম কি কি, যে কিভাবে আমরা আমাদের যে অজানা ইন্ডাক্টর আছে ইন্ডাক্টরের মান নির্ণয় করতে পারি। তো এখন আমরা এখানে এটার ভেক্টর ডায়াগ্রামটা দেখব, যে আসলে ভেক্টর ডায়াগ্রামটা কেমন হয়। তো এখানে দেখো আমাদের যে ভোল্টেজগুলো আছে E1 E3 E2 E4 এগুলা তোমার হচ্ছে যা আছে সব কিন্তু এখানে ভেক্টর। কারণ কি এসিতে এসি কারেন্ট এবং ভোল্টেজ এবং ইম্পিডেন্স, অর্থাৎ এসি যে এলিমেন্টই বলি না কেন সবগুলোতে মান এবং দিক দুইটাই থাকে, অর্থাৎ অ্যাঙ্গেল সাথে থাকে। তো অ্যাঙ্গেল সাথে থাকার কারণে তোমার হচ্ছে আমাদের এগুলো সব হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এখন তোমরা দেখো এই যে 5 এর সাথে 5i এটার সাথে অ্যাঙ্গেল কিভাবে থাকে, তোমরা ক্যালকুলেটরের কমপ্লেক্স মোডে এটা ক্যালকুলেশন করে দেখবা যে এটার মান আসে তোমার 5∠90। অর্থাৎ এটা দেখো আমরা যে কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করেছি এটাকে একটু ভিজুয়ালাইজ করলে এখান থেকে বুঝতে পারি। দেখো 5 ছিল এখানে, কিন্তু যখন এর সাথে i গুণ হয়েছে তখন কোথায় চলে আসছিল, এইখানে। তার মানে দেখো তার অ্যাঙ্গেল কত, 5i এর অ্যাঙ্গেল কত, 5i এর অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। দ্যাট মিনস 5i মানে হচ্ছে কি, সে
তোমার হচ্ছে মূল অক্ষরেখা থেকে কত ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি কোণে আছে। এখন দেখো অ্যাঙ্গেল পরিমাপের জন্য আমাদের রেফারেন্স হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, অর্থাৎ অ্যাঙ্গেল সবসময় আমাদেরকে এখান থেকে মাপতে হবে। তুমি কোনো একটা বিন্দু যে অ্যাক্সিসেই থাকুক না কেন তাকে অ্যাঙ্গেল পরিমাপ করতে হবে কোথা থেকে, এইখান থেকে। তো তাহলে দেখো 5i কোথায় আছে, এইখানে আছে, তাহলে সে এইখান থেকে কত ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি কোণে আছে। তাহলে 5i মানে হচ্ছে কি 5 90 ডিগ্রি কোণে আছে, ঠিক আছে। তো তাহলে যদি মনে করো -5i আসতো, তার মানে কি তখন নিচের দিকে চলে আসতো, এইখানে চলে আসতো। এখন আমাদের অ্যাঙ্গেল সবসময় আমরা কোথা থেকে মাপবো, এইখান থেকে মাপবো। যদি সেটা এন্টি ক্লক ওয়াইজে যায় তাহলে অ্যাঙ্গেল হবে পজিটিভ, আর যদি ক্লক ওয়াইজে আসে তাহলে সেই অ্যাঙ্গেল হবে নেগেটিভ। অর্থাৎ অ্যাঙ্গেল যদি আমরা ক্লক ওয়াইজে যদি পরিমাপ করি সেই অ্যাঙ্গেলের পূর্বে নেগেটিভ দিতে হবে। যেমন এটা যদি লিখি তাহলে আমরা লিখবো 5 মাইনাস অ্যাঙ্গেল 90, তাহলে দেখো সে এখানে 90 ডিগ্রি করে। দেখো এই যে এখানে মাইনাস দিয়ে বোঝাচ্ছে, আমি এটা ক্লক ওয়াইজ ডাইরেকশনে হিসাব করেছি অ্যাঙ্গেলটাকে, ঠিক আছে। যেমন এখানে তোমার আরেকটা বিষয় দেখো, মনে করো যে কোন একটা পয়েন্ট মনে করো যে এইখানে আছে, তো এখন আমাদের অ্যাঙ্গেল তো মাপতে হবে এইখান থেকে, তাই না। তো এখান থেকে যদি অ্যাঙ্গেল মাপি, দেখো এই পয়েন্টটা কোথায় আছে, মনে করো যে এইখানে আছে, তাহলে এইখান থেকে একটু কত ডিগ্রি, 90 ডিগ্রি। হ্যাঁ, তো অন্য আরেকজন মনে করো যে এইখান থেকে ঘুরে সে এইখানে আসলো, মানে এই পথ ঘুরে সে এই পয়েন্টে আসলো। দুইটাই কিন্তু ট্রু। দেখো এখান থেকে আমি চাইলে এই ক্লক ওয়াইজ ঘুরেও এখানে আসতে পারি, আবার এন্টি ক্লক ওয়াইজ ঘুরেও কিন্তু এখানে আসতে পারি। তো ক্লক ওয়াইজ ঘুরে আমার অ্যাকশন 90 ডিগ্রি, আর এন্টি ক্লক ওয়াইজ যদি ঘুরে আসি তাহলে হবে 270 ডিগ্রি। এখন মনে করো যে বলা হলো যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব কতটুকু, মনে করো আমি এটা দেখতেছি না। তো একজন বললো 270 ডিগ্রি, আরেকজন বললো হচ্ছে 90 ডিগ্রি। তো এখন কোনটা সঠিক? অথচ এখানে কিন্তু দুইটাই সঠিক, কিন্তু তুমি যে এটা ক্লকওয়াইজ ঘুরেছ আর এটা এন্টি ক্লকওয়াইজ ঘুরেছে, তার প্রমাণটা কি, কিভাবে বোঝাবা? এজন্য যদি ক্লকওয়াইজে ঘুরো, মানে ক্লকওয়াইজ রোটেশন হয়, তাহলে অ্যাঙ্গেলের পূর্বে নেগেটিভ দিতে হবে। আর যদি এন্টি ক্লকওয়াইজ ঘুরো তাহলে কোনো চিহ্ন দেওয়া দরকার নাই। তো তাহলে দেখো এখানে আছে 270 ডিগ্রি, আর এখানে আছে যদি বলা হয় -90 ডিগ্রি। তো তাহলে আমি বুঝে নিব এইটা হচ্ছে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ রোটেশনে 270, মানে এন্টি ক্লকওয়াইজ ঘুরে 270, আর এইটা হচ্ছে তোমার কি 90 ডিগ্রি, দ্যাট মিনস ক্লকওয়াইজ ঘুরে 270। তো এজন্য তোমার হচ্ছে কি, যদি কখনো আমরা অ্যাঙ্গেল নিই, যদি ক্লকওয়াইজ ডাইরেকশন হয় তাহলে অ্যাঙ্গেলের পূর্বে মাইনাস দিব, আর এন্টি ক্লকওয়াইজ হলে সেখানে প্লাসটা তো দিতে হয় না। তো এখন দেখো এইখানে যে আমরা ইন্ডাক্টরের কথা বললাম, দেখো জে অফ ওমেগা সি, ক্যাপাসিটর হচ্ছে 1/j অফ ওমেগা, ইন্ডাক্টর হচ্ছে জে অফ ওমেগা এল। তাহলে এই দেখো জে, তো এটা আই জে একই কথা। ম্যাথমেটিক্সে আই ব্যবহার করা হয়, ইঞ্জিনিয়ারিংয়ে জে ব্যবহার করা হয়, দুইটা একই অপারেটর, মানে কাজ একই, অপারেটর আলাদা কিন্তু কাজ এক, তাদের মিনিং এক। অর্থাৎ আই এর যা অর্থ আই স্কোয়ার সমান -1, জে স্কোয়ার সমান -1, অর্থাৎ তাদের মিনিং এক, আলাদা আলাদা অপারেটর বাট মিনিং এক। তো তাহলে এখন দেখো এগুলা কি, এগুলো সব কাল্পনিক, তার মানে এদের সাথে দেখো অ্যাঙ্গেল আছে, তার মানে এগুলো সব ভেক্টর। এখানে আমরা যা আছে সব ভেক্টর। তাহলে ভেক্টর যদি হয় তাহলে ভেক্টরের অপারেশন আমরা দেখেছি যে আসলে ভেক্টরগুলোকে কিভাবে যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়। তো এখানে যে যোগগুলো আছে সবগুলো কিন্তু ভেক্টর যোগ, আর ভেক্টর যোগ আর সাধারণ যোগের মধ্যে কিন্তু পার্থক্য আছে। সামেশন মানে হচ্ছে অ্যারিথমেটিক সাম আর ভেক্টর সামের মধ্যে পার্থক্য আছে, কারণ কি অ্যারিথমেটিক সামে কোনো অ্যাঙ্গেল থাকে না, ভেক্টর সামে অ্যাঙ্গেল থাকে। তো এইখানে আমাদের মনে করো যে কি কি বিষয় দেখাতে হবে। দেখো এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে একটা প্যারালাল সার্কিট। তো প্যারালাল সার্কিট হলে কি হবে, এখানে দুইটা কারেন্ট আছে, একটা হচ্ছে I1, একটা হচ্ছে I2। আবার এখানে দেখো প্যারালাল হওয়ার কারণে এইখানে যে ভোল্টেজ আছে, এইখানকার ভোল্টেজ এবং এখানকার ভোল্টেজ সেম, মানে এই ব্রাঞ্চের ভোল্টেজ, মানে এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ, এই দুইটা পয়েন্টের ভোল্টেজ সেম, কারণ কি এটা প্যারালালে আছে। তো এখন আমরা যখন ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করব তখন দেখব যে কোনটা পরিবর্তন হচ্ছে আর কোনটা পরিবর্তন হচ্ছে না, মানে কোনটা ভাগ হচ্ছে আর কোনটা ভাগ হচ্ছে না। তো এইখানে দেখো আমরা যদি এই সার্কিটটাকে একটু, এখানে যদি এটাকে একটু সিম্পলিফাই করে আঁকি, দেখো তাহলে আরো সহজ হবে।
এইখানে মনে করো যে এসি সাপ্লাই দেওয়া হলো। তো তাহলে দেখো এই একটা ব্রাঞ্চ, মনে করো এটা এ আর এইটা হচ্ছে বি। তো তাহলে দেখো এইখানে এইটা এ মানে এটাও এ, এইটা বি মানে এটাও বি। তো এইটার সাথে এটা তোমরা একটু কম্পেয়ার করে দেখো, কম্পেয়ার করলে বুঝতে পারবা। আর যেহেতু গ্যালভানোমিটার মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট শূন্য, মানে ব্যালেন্স অবস্থায়, আমরা যা করতেছি এখানে ব্যালেন্স অবস্থায়, তাহলে দেখো এই প্রান্তে যে ভোল্টেজ এই প্রান্তে একই ভোল্টেজ, তার মানে হচ্ছে এই দুইটা বাহুতে যে ভোল্টেজ এই দুইটা বাহুতে সে একই ভোল্টেজ প্যারালাল হওয়ার কারণে। কিন্তু এদের কিন্তু কারেন্টের তফাৎ আছে, এইখানে যাহা কারেন্ট এখানে হচ্ছে I1 কারেন্ট, এখানে হচ্ছে I2 কারেন্ট। এরপর আবার দেখো এই দুইটা ব্রাঞ্চের মধ্যে দেখো এই অংশটাকে মাঝখানে ভাগ করে দেখো এইখানে এইটুককে আমরা বলছি কি E1 আর এইটুককে এখানে বলছি কি E3, এইদিকে বলছি এটাকে E2 এবং এটাকে বলছি আমরা কি E4, এইখানে এইটুকু ভাগ করে। তো এই পুরাটা মিলে হচ্ছে প্যারালাল, বাট এই যে ভোল্টেজটা আমরা এখান থেকে দিচ্ছি ই ভোল্টেজটা আবার দেখো এই দুইটা সিরিজ অবস্থায় আছে, এই দুইটার মধ্যে ভাগ হবে। তো তাহলে আমরা এখান থেকে ই সমান সমান বলতে পারি E1 প্লাস E3। এখন এদিকে দেখো এই E1 E3 এগুলো সব হচ্ছে ভেক্টর রাশি। যেহেতু এগুলো ভেক্টর রাশি, অনেক সময় আমরা এগুলো চিহ্নটা না দিই না, যে আমরা বুঝতেই পারছি যে আমরা এখানে কারেন্ট ভোল্টেজ, এসি ভোল্টেজ, এসি কারেন্ট, তারপরে ইম্পিডেন্স নিয়ে কাজ করছি, সুতরাং এগুলো তোমার সবসময় কি হবে, এগুলো সবসময় ভেক্টর হবে, এজন্য অনেক সময় আমরা এগুলো দিই না। তো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এগুলো ভেক্টর, এবং ভেক্টর প্রকাশ করার জন্য মাথায় বার দিতে হবে, ঠিক আছে। তো দেখো তাহলে এই যে ভেক্টর সাম আর অ্যারিথমেটিক সামের মধ্যে পার্থক্য আছে, কারণ কি ভেক্টরের মধ্যে তোমার হচ্ছে অ্যাঙ্গেল রয়েছে। এখন মনে করো যে তোমার এইখানে অ্যাঙ্গেল ভোল্টেজ আসলে সে মনে করো যে 10 ভোল্ট মাইনাস তোমার মনে করো যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। আবার এইখানে মনে করো যে আমি একটা ভোল্টেজ পাইছি 15 ভোল্ট, অ্যাঙ্গেল হচ্ছে তোমার মনে করো যে প্লাস মনে করো যে 40। তো এই যে এখন যদি তুমি এই দুটাকে যোগ করো, হ্যাঁ এইটাকে যদি যোগ করো, তাহলে অ্যারিথমেটিক সামের মতো এদের সাম হবে না, কারণ কি এদের সাথে অ্যাঙ্গেল রয়েছে। তো এখন দেখো তাহলে হচ্ছে এখানে আমরা যদি যদি বের করতে চাই, অর্থাৎ এখানে যে সাপ্লাই ভোল্টেজটা আমরা দিয়েছি সাপ্লাই ভোল্টেজটা যদি বের করতে চাই, তাহলে কি করতে পারি, এই দুইটা যোগ করে বের করতে পারি, অথবা এটা যোগ করে বের করতে পারি। যে কোনো একটা দিয়ে আমরা কিন্তু এই ভোল্টেজটা পেতে পারি। তো এইখানে কারেন্টের নাম হচ্ছে I1, এইখানে কারেন্টের নাম হচ্ছে I2। তো তাহলে দেখো এইখানে আমরা যে কোনো একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটা নিয়েও ভেক্টর রাখতে পারি, আবার এই ব্রাঞ্চটা নিয়েও ভেক্টর রাখতে পারি, অর্থাৎ এইটা অথবা এইটা। তো আমরা দেখব, কারণ কি দেখো আমি এইখান থেকেও এই ভোল্টেজটা পাচ্ছি, আবার এইখান থেকেও এই ভোল্টেজটা পাচ্ছি, এখানে দুইটা থেকে পাচ্ছি। সুতরাং এখন আমাদেরকে দেখতে হবে যে কোন ব্রাঞ্চে গেলে আমার লোডের পরিমাণ কম হয়, আর লোডের পরিমাণ কম হলেই ছবিটা সহজ হবে। তাহলে দেখো তুমি যদি এই ব্রাঞ্চটা চিন্তা করো, এখানে ক্যাপাসিটর আছে, রেজিস্টর আছে, ঠিক আছে। তো এইখানে তোমার হচ্ছে এটা একটু ঝামেলা হতে পারে, এইটা সহজ আছে, এটা আছে ইন্ডাক্টর আছে এবং এখানে রেজিস্টর আছে। তো এইটা নিয়েও আমরা এখানে তোমার হচ্ছে করতে পারবো, ভেক্টর রাখতে পারবো। তো আমরা দুইটা নিয়ে দেখবো যে আসলে কিভাবে ভেক্টরগুলো আঁকা যায়। তো তাহলে দেখো এখান থেকে আমরা পেলাম কি সমান সমান একটা ইকুয়েশন পেলাম E1 প্লাস E3। তার মানে হচ্ছে আমরা এই ব্রাঞ্চটা নিয়ে কাজ করব, এবং এই ব্রাঞ্চে কারেন্টের নাম কি I1। তো এখন শুধুমাত্র এই ব্রাঞ্চটার দিকে দেখো, শুধুমাত্র এই ব্রাঞ্চের দিকে দেখো, তাহলে এই ব্রাঞ্চের দিকে যদি দেখো এখানে ভোল্টেজ এবং কারেন্ট আছে, তার ভিতরে পরিবর্তন, মানে এখানে দেখো ভোল্টেজ ভাগ হচ্ছে E1 এবং E3-তে, যে ভোল্টেজটা এখানে দিচ্ছি সেখানে ভোল্টেজ দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, কারেন্ট কিন্তু এখানে ভাগ হচ্ছে না, কারণ কি এই অংশটা হচ্ছে তোমার সিরিজ সার্কিট, তাহলে সিরিজে কারেন্ট সেম থাকে আর সিরিজে ভোল্টেজ ভাগ হয়ে যায়। তো ভেক্টর আঁকার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, যেটার পরিমাণ একটাই হবে, অর্থাৎ যেটা ভাগ হবে না সেটাকে রেফারেন্স ধরতে হবে। আর এখানে ভাগ হয়ে যাচ্ছে ভোল্টেজ, তাহলে ভোল্টেজকে এখানে রেফারেন্স ধরা যাবে না, যেটা ভাগ হবে না সেটাকে রেফারেন্স ধরতে হবে। কারণ কি, কারণ হচ্ছে যে আমরা টোটাল বিষয়টা পাবো, মানে টোটাল বিষয়টা পাবো কি খণ্ড খণ্ড যে অংশগুলো আছে সেগুলোকে যোগ করে, যেমন এখানে টোটাল ভোল্টেজটা পাবো কি E1 এবং E3 যোগ করে, তার মানে এদের ভেক্টর যোগ করা যাবে, মানে দুইটা ভেক্টর যোগ করা যাবে।
যেমন আমরা শুরুতেই দেখেছি যে দুইটা ভেক্টর কিভাবে যোগ করতে হয়, কিন্তু এখানে কারেন্ট আসেই মাত্র একটা, তাহলে একটা ভেক্টর আর কিভাবে যোগ করা যাবে? এই জন্য যে কোয়ান্টিটিটা ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যেটা ভাগ হবে না সেটাকে আমরা রেফারেন্স ধরবো। তাহলে দেখো আমাদের এখানে ভাগ হচ্ছে না কি কারেন্ট, তাহলে কারেন্ট যদি ভাগ না হয় তাহলে আমরা এখানে কারেন্টকে রেফারেন্স ধরবো। তাহলে দেখো এই হলো আমাদের কারেন্ট রেফারেন্স, তাহলে এই কারেন্টের নাম হচ্ছে কি আমাদের I1 এবং এইটা হচ্ছে আমাদের রেফারেন্স, এইটা ধরে আমরা কাজ করব। আচ্ছা, তাহলে দেখো I1 তো আঁকা হয়ে গেল। এবার এখানে আমাদের কি আছে, ভোল্টেজ E1 আছে এবং E3 আছে। তার মানে হচ্ছে এই অংশটার ভিতরে যদি আমরা E1 এবং E3 যদি যোগ করি তাহলে যোগ করে টোটাল ভোল্টেজটা পাবো, এবং যোগটা কেমন যোগ হবে? ভেক্টরিক্যালি যোগ হবে। ভেক্টর যোগ কিভাবে করতে হয় তোমরা জানো। তো এখন এখানে দেখো এই E1 এর ভিতরে আবার আমি কি পাচ্ছি, দেখো E1 সমান সমান কি, দেখো E1 সমান সমান হচ্ছে I1Z1, ঠিক আছে, I1Z1। তো I1 তো আছে, এখন Z1 এর ভিতরে আবার কি কি আছে দেখো, Z1 এর ভিতরে রয়েছে R1 প্লাস J অফ ওমেগা L1, তার সাথে আবার কি গুণ অবস্থা আছে, যেহেতু আমি ভোল্টেজ নির্ণয় করব I1, অর্থাৎ E সমান সমান, দেখো E সমান সমান I1Z1, তাহলে এখানে Z এর মান বসাইলাম, তার সাথে গুণ অবস্থা আছে I, তাহলে এবার গুণ করে দাও I1 R1 প্লাস I1 J অফ ওমেগা L1। তো এইখানে দেখো আমাদের এই অংশটা হচ্ছে কি রিয়েল, আর এই অংশটা হচ্ছে ইমাজিনারি। তো তাহলে যেহেতু আমাদের এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে রিয়েল পার্ট আর হচ্ছে ইমাজিনারি পার্ট, তো তাহলে আমাদের কি করতে হবে, এইখানে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে রিয়েল পার্ট আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। দেখো রিয়েল পার্ট তো এটা আমরা বুঝতেছি, তাহলে ইমাজিনারি পার্টে দেখো ধরে নিলাম এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, ঠিক আছে। তো এখন তাইলে দেখো কি করতে হবে, প্রথমে তাহলে আমি যদি E1 বের করতে চাই, এটা হচ্ছে আমাদের E1, তাহলে E1 যদি বের করতে চাই তাহলে আমাকে এই ভোল্টেজগুলাকে এইগুলাকে যোগ করতে হবে। দেখো এই একটা ভোল্টেজ, এই একটা ভোল্টেজ, তাহলে E1 সমান সমান পাচ্ছি দুইটা ভোল্টেজ, একটা ভোল্টেজ দুইটা ভোল্টেজ। তাহলে এই দুইটা ভোল্টেজকে কিভাবে যোগ করব, ভেক্টরিক্যালি যোগ করব। তো দেখো এই অংশটা কি, এর ভিতরে কোনো জে নাই, জে অথবা আই নাই, তার মানে সেটা হচ্ছে রিয়েল পার্ট। তাহলে রিয়েল পার্ট হলে সে কোন দিকে হবে, রিয়েল অ্যাক্সিস বরাবর হবে। তাহলে রিয়েল অ্যাক্সিস বরাবর I1 R1 ধরে নিলাম এই পর্যন্ত, সেটা হচ্ছে R1 I1। এটা হচ্ছে দেখো এখানে কোনো ইমাজিনারি পার্ট নাই, এটা রিয়েল পার্ট, তাহলে এই জন্য আমি রিয়েল অ্যাক্সিস বরাবর আঁকলাম। দেখো এবার এইটার সাথে আবার যোগ করতে হবে কি I1 J ওমেগা L1, তাহলে দেখো এই জে কি, এখন এটা পজিটিভ না, তাহলে এটাকে কি করতে হবে, ইমাজিনারি অ্যাক্সিসের পজিটিভ দিকে আঁকতে হবে। কোথা থেকে, দেখো এই দুইটাকে যোগ করতে হবে, দেখো এইটা এবং এইটাকে যোগ করতে হবে, ভেক্টরিক্যালি যোগ করতে হবে। তাহলে দেখো, তাহলে ভেক্টরিক্যালি দুইটা কোয়ান্টিটি যোগ করার নিয়ম কি, এখন এই ভেক্টরের টার্মিনাল পয়েন্টে এর ইনিশিয়াল পয়েন্ট যোগ করতে হবে, আর এটা কোন দিকে হবে, জে থাকার কারণে দেখো ইমাজিনারি অ্যাক্সিসের, এই দেখো ইমাজিনারি অ্যাক্সিসের পজিটিভ দিকে আঁকতে হবে। এখন দেখো এটা তো হয়তো বলতে পারতে পারো যে এটা তো এই বরাবর আঁকার কথা, এটা তো এখানে হওয়ার কথা ছিল, কিন্তু দেখো আমরা ভেক্টরের ট্রান্সফরমেশন শিখেছি না, যে এই ভেক্টরটাকে দেখো আমি মান এবং দিক পরিবর্তন না করে দেখো এখানে নিয়ে আসছি। আর যোগের ক্ষেত্রে কি করতে হয়, টার্মিনাল পয়েন্টে, মানে এই প্রথম ভেক্টরের টার্মিনাল পয়েন্ট আর হচ্ছে পরের ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট যোগ করতে হয়। তাহলে এইটার নাম হলো কি জে অফ ওমেগা L1 I1। তাহলে দেখো এইটাকে ভেক্টর যোগ করে কি পাওয়া যায়, E1 পাওয়া যায়। তাহলে ভেক্টর যোগ করার নিয়ম কি, প্রথম ভেক্টর এবং দ্বিতীয় ভেক্টরকে যোগ করার পরে প্রথম ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট, দেখো এটার ইনিশিয়াল পয়েন্ট এটা, আর দ্বিতীয় ভেক্টরের টার্মিনাল পয়েন্টের এই দুইটাকে আবার যোগ করতে হয়। দেখো যোগ করে দিলাম, তাহলে এইটার এটাকে ভেক্টরিক্যালি যোগ করে আমি কি পাইলাম, E1 পাইলাম। তো তাহলে দেখো এখান থেকে কিন্তু আমার E1 হয়ে গেল। তাহলে এখন আবার E1 সমান সমান আমরা জানি কি E2,
তাহলে কি এটা প্যারালাল যেহেতু, তাহলে এখানে আমরা লিখতে পারি E1 সমান সমান E2। তাহলে দেখো এখানে E1 পেয়ে গেলাম, কিন্তু এখানে আমার লাগবে কি E, তাহলে E পাইতে হলে আবার কি লাগবে, E1 হয়ে গেছে, আবার E3 লাগবে। তাহলে E3 তে কি আছে দেখো তো, E3 আমরা কিভাবে পেতে পারি, E3 সমান সমান হচ্ছে, এখানে যেহেতু কারেন্ট সেম, দেখো I1 এবং I3 একই কারেন্ট, তাহলে এখানে আমি কি বলতে পারি, I1 এবং I3 একই কারেন্ট, অর্থাৎ দেখো এইদিকে দেখো এটা হচ্ছে I1 আর এইটার মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল এটার নাম হচ্ছে I3। যেহেতু এরা হচ্ছে সিরিজ, তাহলে এইটার এটা সেম হবে, তাহলে এই দেখো এখানে সেম লিখে দিলাম। তো তাহলে এখন আমি এই E3 পাবো কিভাবে, I3Z3, অথবা Z3 কে আমি বলতে পারি R3, তাহলে I3R3, অথবা I3 কে বলতে পারি I1, তাহলে I1R3, অথবা যেহেতু এখানে আমাদের I3 আছে তাহলে আমরা এটা I3 লিখি। তো এটা দেখো এইখানে কি কোনো জে আছে বা ইমাজিনারি পার্ট আছে, এখানে কিন্তু কোনো ইমাজিনারি পার্ট নাই, তাহলে এটা কোথায় হবে, এটা হবে তোমার রিয়েল অ্যাক্সেস বরাবর। তো আমি ধরে নিলাম এটা কোথায় হতে পারে, ধরে নিলাম এটা এইখানে হতে পারে, এটা হচ্ছে I3R3। তো তাহলে দেখো এখানে এটা আঁকা হয়ে গেল। তো এখন কি করতে হবে, এই ই পাবো আমি E1 এবং E3 যোগ করে, দেখো এখানে এই E1 কিভাবে পাবো, E1 এবং E3, তাহলে দেখো এইটুক কি, এইটুক হচ্ছে আমার E3, এইটার নাম হচ্ছে কি E3। তো তাহলে এইটা এই E1 এবং E3 কে আবার ভেক্টর সাম করতে হবে, তাহলে এটাকে ভেক্টর সাম করার জন্য কি করব, তাহলে দেখো আমরা জানি ভেক্টরকে ট্রান্সফার করা যায়, অর্থাৎ এই দেখো এখন এই ভেক্টরটা আর হচ্ছে এই ভেক্টরটাকে আমার এখন যোগ করা লাগবে। তো তাহলে কি করব, দেখো ভেক্টরের যোগের জন্য দেখো এই ভেক্টরটাকে আমি এই দিকে ট্রান্সফার করব, দেখো এইটার মান এবং দিক কোনোটাই পরিবর্তন না করে এটাকে আমি এইখানে নিয়ে আসলাম, ঠিক আছে। আবার দেখো এইখান থেকে এই পর্যন্ত এইটাকে মান এবং দিক পরিবর্তন না করে আমি এই বরাবর নিয়ে আসলাম, ঠিক আছে। কারণ কি, এইদিকে ট্রান্সফার করার কারণ কি, দেখো এই দিকে যদি না নিয়ে আসি তাহলে তো আমি ভেক্টরের যোগ দিতে পারি না, ভেক্টরের যোগ দেওয়ার জন্য কি এইটা টার্মিনাল পয়েন্ট এবং এই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট যোগ করতে হবে, এই দেখো যোগ করে দিলাম। তো এখন কি ফাইনালি কি করতে হবে, তাহলে এই E1 আমার কোথায় চলে আসলো, এইটা হচ্ছে E1, তাহলে এইটা হচ্ছে E3, এইটা হচ্ছে E1, তাহলে এই দুইটাকে যদি আমরা ভেক্টর যোগ করি তাহলে আমরা পাবো কি ই ভোল্টেজটা পাবো, তাহলে এইটা হচ্ছে আমাদের ই ভোল্টেজ, তাহলে এইটা হচ্ছে আমাদের লব্ধি ভোল্টেজ, ই ভোল্টেজ। তো এইটাই মূলত আমাদের এই ওয়েন্স ব্রিজের ভেক্টর ডায়াগ্রাম। তো এখন ভেক্টর ডায়াগ্রাম তো আমরা অঙ্কন করছি, দেখো এই যে ব্রাঞ্চটা আছে, এখানে যে এই ব্রাঞ্চটা আছে, এই ব্রাঞ্চটাকে কনসিডার করে, এখন যদি আমরা এই ব্রাঞ্চটাকে কনসিডার করি তাহলে কি হবে, দেখো আমাদের এই ব্রাঞ্চের সাথে একটা ক্যাপাসিটর সংযুক্ত আছে, দেখো এই ক্যাপাসিটর থাকার কারণে এখানে দুইটা কারেন্ট আছে, দেখো I1 এবং I2। এইটা দেখো এই পাশে শুধুমাত্র একটা ইন্ডাক্টর আছে, এই পাশে ইন্ডাক্টর আছে, এই পাশে ক্যাপাসিটর আছে। তো আমরা যদি চিন্তা করি যে এখানে তোমার এই কারেন্টের তুলনায় এই কারেন্টটা এগিয়ে, লিডিং বা ল্যাগিং, মনে করো লিডিং বা ল্যাগিং বলতে কি বোঝায়, মনে করো যে এইখানে যে কারেন্ট আছে I1, এটা মনে করো যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এই পাশে যে I2 আছে, এই I2 অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে দেখো আমরা এখানে বলতে পারি যে এই কারেন্টের তুলনায় I1 কারেন্টের তুলনায় I2 কারেন্ট হচ্ছে 90 ডিগ্রি লিডিং, মানে সে এগিয়ে আছে। এখন দেখো এগিয়ে না পিছিয়ে আমরা এটা কিভাবে বুঝবো, মনে করো যে এটাকে তো আমরা প্লট করতে পারি, দেখো 90 মানে কি, 90 মানে হচ্ছে একটা I গুণ অবস্থায় আছে তার সাথে, তাই না। তো তাহলে এটাকে যদি আমরা প্লট করি তাহলে কোথায় দিব, মনে করো এই I আছে কোথায়, এটার সাথে 0 ডিগ্রি, মানে এটা হচ্ছে রিয়েল পার্ট, এর সাথে 0 মানে কি কিছুই নাই, তাহলে শুধু I1, তাহলে শুধু I1 কোথায় হতে পারে, দেখো শুধু I1টা আছে এইখানে হতে পারে, আর এর সাথে I2 এর সাথে 90 ডিগ্রি মানে I গুণ অবস্থা আছে, তাহলে সেটা কোথায়, সেটা হচ্ছে এখানে, হচ্ছে I2I, আর এটা হচ্ছে শুধু I1। তো তাহলে দেখো এই কারেন্টের তুলনায় এই কারেন্ট কত ডিগ্রি এগিয়ে আছে, 90 ডিগ্রি এগিয়ে আছে। এজন্য আমরা বলি কি যে এইটা I1 কিছু নাই মানে 0 ডিগ্রি, I2 এর সাথে 90 ডিগ্রি, তার মানে হচ্ছে যে এই I2 I1 এর চেয়ে 90 ডিগ্রি এগিয়ে আছে, লিডিংয়ে আছে।
তো তাহলে এইখানে দেখো আমরা যদি চিন্তা করি যে আমাদের এটা ক্যাপাসিটর আছে আর এখানে ইন্ডাক্টর আছে, এখানে একটা ইন্ডাক্টর রয়েছে। তো এইখানে ক্যাপাসিটর আর এখানে ইন্ডাক্টর থাকার কারণে আমরা যদি চিন্তা করি যে এই I1 এর তুলনায় I2 লিডিং এগিয়ে আছে, তো তাহলে দেখো তো তখন আমাদের এইটা যদি I1 হয়, যেহেতু এখানে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে, তা আমরা ধরে নিলাম যে তোমার I1 হচ্ছে 0 ডিগ্রিতে আছে। দেখো এখানে I1 এর অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তো এখন এখানে যেহেতু ক্যাপাসিটর আছে, তো তাহলে আমরা ধরে নিলাম যে I2টা হচ্ছে I1 এর তুলনায় 90 ডিগ্রি লিডিংয়ে আছে। তো ক্যাপাসিটর থাকার কারণে কারেন্টটা লিডিং হয়ে যাবে, এখানে ক্যাপাসিটর লিডিং হয়। তো এখন দেখো তো এই যে এই মানটা যদি আমরা এইখানে প্লট করি তাহলে কি হবে, দেখো I1 যদি এই বরাবর হয়, মানে I তো 0 ডিগ্রি আর এটা হচ্ছে 0 ডিগ্রি, তাহলে I যদি এই বরাবর হয়, I2 তাহলে কোন বরাবর হবে, I2 তাহলে এই বরাবর হবে, এটা হচ্ছে I2, ঠিক আছে। তো এখন I2 যদি এখানে হয়, তাহলে এবার দেখো I2 এর সাথে কি কি আছে, দেখো এখানে হচ্ছে যদি আমরা এই অংশটাকে যদি প্লট করি, আমরা যদি এই অংশের মাধ্যমে যদি আমরা ই এর মান নির্ণয় করতে চাই, তাহলে দেখো ই সমান সমান আমরা কি লিখব, E2 প্লাস E4। তাহলে E2 এর মধ্যে আবার কি আছে, দেখো আমরা E2টা কিভাবে পাবো, E2 সমান সমান আমরা পাবো হচ্ছে এই বাহুটার কি কি আছে, R2 প্লাস 1/j অফ ওমেগা C4 এই অংশ থেকে, তার সাথে কি গুণ করতে হবে, I2 কারেন্ট গুণ করতে হবে। তার সাথে আবার দেখো এটা যদি আমরা গুণ করি তাহলে পাবো R2 I2 প্লাস I2 1/j অফ ওমেগা C4 ইন্টু I2। তাহলে এই যে এইখানে যে প্যারামিটারগুলো দেখা যাচ্ছে, এই যে এই অংশটা আবার এই অংশটা, এই দুইটা প্যারামিটারকে ভেক্টরিক্যালি যোগ করে আমরা এটা পাবো, E2 পাবো। তাহলে দেখো প্রথমে কি আছে, I2 R2, তাহলে I2 R2 আবার কি, দেখো এটা রিয়েল পার্ট, এর সাথে কিন্তু কোনো অ্যাঙ্গেল নাই। তো এখন দেখো এই যে এই অংশটা অর্থাৎ এই বাহুটাকে আমরা রেফারেন্স ধরে যখন ভেক্টর অঙ্কন করেছি তখন পেয়েছি হচ্ছে এই অংশটা। তো এখানে আমাদের রেফারেন্স ছিল কি I1। এখন যখন আমরা এইটাকে ধরে এই বাহুটাকে ধরে এই অংশটাকে ধরে ভেক্টর অঙ্কন করব, তখন আমাদের রেফারেন্স হবে কি I2। কারণ কি এইখানে দেখো এই অংশের ভিতরে কিন্তু I2 কারেন্ট সেম থাকবে, I2 এবং I4 একই কারেন্ট থাকবে। কারণ কি এটা হচ্ছে সিরিজ, এখানে কারেন্ট ভাগ হবে না। তো দেখো যখন আমরা এই অংশটা ধরে ভেক্টর অঙ্কন করেছি তখন আমাদের রেফারেন্স ছিল I1। এখন আমরা এই অংশটা ধরে যদি ভেক্টর অঙ্কন করি আমাদের রেফারেন্স হবে I2। তো তাহলে এখন দেখো আমাদের এই রেফারেন্স আছে I2, তার মানে এইখানে যে এলিমেন্টগুলো আছে সবগুলা এলিমেন্ট সবগুলা যোগ আমরা করব কি এইটাকে রেফারেন্স ধরে। কারণ কি এইটা রেফারেন্স ধরে তো একটা অঙ্কন করেছি, তাহলে এখন বাকিটাকে কি, যদি আমরা এই অংশটাকে ধরে অঙ্কন করতে চাই তাহলে এইটাকে রেফারেন্স ধরতে হবে। তাহলে দেখো এইটা এখন আমাদের রেফারেন্স। তো তাহলে দেখো এখানে কি আছে R2 I2, তাহলে R2 I2 এটা হচ্ছে রিয়েল পার্ট, এর সাথে কোনো ইমাজিনারি পার্ট নাই। তো তাহলে এইটা এখন আমাদের রেফারেন্স, তার মানে এখন এইটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট। তাহলে এখানে রিয়েল পার্টের মধ্যে কি আছে দেখো I2 R2, তাহলে এখানে I2 R2 আমি ধরে নিলাম এই পর্যন্ত, এটা হচ্ছে I2, এটা হচ্ছে R2। তো এখন এই যে 2 নম্বর মানে এই ব্রাঞ্চটা নিয়ে যখন আমরা কাজ করব, এই ব্রাঞ্চের সাপেক্ষে এইটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট, তাহলে ইমাজিনারি পার্ট কিন্তু কি হবে, তার মানে এখন এইটা আবার ইমাজিনারি পার্ট হয়ে যাবে। তো এখন দেখো এর সাথে আবার কি আছে, এর সাথে আছে I2 1/j অফ ওমেগা C2। তো এখন এইটা কি অবস্থায় আছে, এখানে তোমার হচ্ছে ক্যাপাসিটর থাকার কারণে এটা যদি আমরা অঙ্কন করি, তো তাহলে এটা কোন দিকে অঙ্কন করব, এটা হবে তোমার এই দিকে, এইটা হচ্ছে আমাদের 1/j অফ ওমেগা C2 তার সাথে হচ্ছে ইন্টু I2। তো এখন দেখো এইখানে আমাদের I2 হচ্ছে রেফারেন্স। তো এই যে I2 R2 এইটা হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজ, তাহলে এই I2 R2 যদি তোমার ইমাজিনারি পার্ট হয় তাহলে এইটা হচ্ছে তার চেয়ে 90 ডিগ্রি লিডিংয়ে থাকবে। তাহলে এখন দেখো আমরা এই বিষয়টাকে যদি আমরা আরেকটু সুন্দর করে অঙ্কন করি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে।
দেখো এখানে আমাদের এই অংশটা তো আমরা দেখেছি এবং এটা অংশটা আঁকা হয়ে গেছে। এখন এই অংশটাকে যদি আমরা একটু চিত্রটাকে যদি এরকম ঘুরিয়ে অঙ্কন করি, মনে করে এটা ঘুরিয়ে অঙ্কন করব, তো তাহলে ঘুরিয়ে যদি অঙ্কন করি তাহলে এখন এইটা হচ্ছে আমাদের মনে করো যে I2, তাহলে এখানে I2 R2 হচ্ছে এটা, এইটুকু হচ্ছে আমাদের I2 R2। তো তাহলে দেখো এই যে এই অংশটা এটা হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজ, ক্যাপাসিটরের ভোল্টেজ লিডিং হয়, তাহলে এটার চেয়ে কি 90 ডিগ্রি এগিয়ে থাকবে, কারণ কি এটা হচ্ছে 1/j অফ ওমেগা সি আছে। তাহলে এইটা হচ্ছে তোমার 1/j অফ ওমেগা C2, তার সাথে গুণ হচ্ছে I2। আচ্ছা, এরপরে দেখো এটা তো আঁকা হয়ে গেল। এখন এটা ছিল আমাদের রেফারেন্সের 0 0 বিন্দু ছিল এটা। তো এইখান থেকে দেখো এইটা এবং এইটা, এই দুইটাকে যোগ করে ভেক্টরিক্যালি যোগ করে আমরা কি পাবো, তোমার এই দেখো এখানে এইটা এবং এইটাকে যোগ করে আমরা পাবো E2। তাহলে এখানে দেখো আমাদের E2 হয়ে গেল। তাহলে দেখো এইখানে যদি দেখো এই চিত্রটাকে আমরা এই চিত্রটাকে এখানে সোজা করে অঙ্কন করেছি, তাহলে দেখো এখানে এইটা এবং এটা যোগ করে আমরা কি পাচ্ছি, দেখো E1 E2, দ্যাট মিনস এই যে এইটুকু আমরা পাচ্ছি। তো তাহলে দেখো এখানে আমাদের E2 হয়ে গেল। এখন আমাদের রাখতে হবে কি এই অংশটা, মানে E4 রাখতে হবে। তাহলে E4 যদি আমরা আঁকি তাহলে E4 কোন দিকে আঁকবো, তাহলে দেখো E4 আমরা কিভাবে পাবো, তাহলে E4 নির্ণয়ের জন্য হচ্ছে তোমার I4 অথবা I2 এখানে সেম, কারণ এটা হচ্ছে এখানে সিরিজ সার্কিট। তাহলে হচ্ছে I2 ইন্টু Z4, তাহলে I2 এবং Z4 এর সাথে কি আছে 1/j অফ ওমেগা C4। তো এখন আমাদের কাজ হচ্ছে যে এইটাকে প্লট করা। তো এইটাকে আমরা কিভাবে প্লট করব, তো এখন দেখো এইখানে আমাদের E4টা কোথায় ধরেছে, I2 1/j ওমেগা C4, তাহলে এখানে একটা কাল্পনিক নাম্বার আছে, তাহলে কাল্পনিক হলে এটা কি হবে, এই বরাবর হবে। তাহলে দেখো এইটা হচ্ছে কি I2 ইন্টু 1/j অফ ওমেগা C4। তো এখন আমাদের কাজ হচ্ছে কি এই অংশটা দেখো, এই অংশটা ক্যালকুলেশন করা, যে E সমান সমান E2 প্লাস E4। তাহলে এখানে আমরা E2 পেয়েছি, আর এইটা হচ্ছে আমাদের E4। তাহলে এই দুইটাকে আমরা ভেক্টর সাম করব। তাহলে দেখো ভেক্টর সাম যদি করি তাহলে এইটাকে আমরা কি করব, তো ভেক্টর সাম করার জন্য এটাকে এইদিকে ট্রান্সফার করব এবং এইটাকে এইদিকে ট্রান্সফার করব। তাহলে এখন দেখো এই যে দুইটা যদি যোগ করি তাহলে এইটা হচ্ছে আমার E। তাহলে এখন দেখো এই যে এখানে আমরা E কিভাবে পেয়েছি, E পেয়েছি কি E1 এবং E3 কে ভেক্টর সাম করে। তার মানে এইখানেও দেখো আমরা যদি এই চিত্রের মধ্যে যদি আমরা এইটাকে যদি প্লট করি তাহলে কি হবে, তাহলে দেখো আমাদের রেফারেন্স হচ্ছে এইটা, I2 হচ্ছে রেফারেন্স। তাহলে এই রেফারেন্সের সাপেক্ষে আমাদের E2টা দেখো, এটা যে রেফারেন্স ছিল এটা, রেফারেন্স থেকে 90 ডিগ্রি কোণে E4 ছিল। তাহলে এইটা হচ্ছে আমাদের রেফারেন্স, রেফারেন্স থেকে 90 ডিগ্রি কোণে হচ্ছে E4। তার মানে দ্যাট মিনস যেখানে আমরা এটাকে E3 বলতেছি এই বরাবরই হচ্ছে আমাদের E4। তাহলে E4 এর মান হবে কি, E4 সমান সমান হচ্ছে I2 Z4। তাহলে এইখান থেকে আমরা মনে করো যে Z4টা মনে করো যে এই পর্যন্ত, তাহলে এখানে Z4 আর হচ্ছে তোমার হচ্ছে Z2। তার মানে এখানে হচ্ছে আমাদের E4 হচ্ছে এটা, আর এখানে আমাদের এই যে E2 দেখো এখানে হচ্ছে E2 এবং E4, তাহলে এটা হচ্ছে আমাদের E4 পেয়ে গেলাম। তাহলে এই E1 যেটা আবার এটা হচ্ছে আবার কি E2। তাহলে দেখো এই ইকুয়েশন অনুসারে E4 এবং E4 এবং E2 এই দুটাকে ভেক্টর সাম করে আমরা E পাই। এই দেখো এখানে E পাই। তো এখানে মূলত আমাদের এটা ছিল ভেক্টর ডায়াগ্রাম। তো এই ভেক্টরটাকে এখানে দুইটা ভেক্টর একই সঙ্গে দেখানো হয়েছে। তো তোমরা যদি এটা অনেক জটিল মনে হয়, প্রথম অংশ যেটা ছিল আমাদের, যে এই যে I2-র আগ পর্যন্ত, অর্থাৎ I2-কে রেফারেন্স ধরার আগ পর্যন্ত যে ভেক্টরটা ছিল, তোমরা যদি ওইটুকু অঙ্কন করো তবুও আমাদের এটার ভেক্টর ডায়াগ্রাম হয়ে যাবে। আর যদি আমরা কম্বাইনে ভেক্টর ডায়াগ্রাম বা দুইটা ব্রাঞ্চের জন্য যদি ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করি, তো তখন আমাদের এই ভেক্টর ডায়াগ্রামটা লাগবে। তো এখানে আমাদের ভেক্টর ডায়াগ্রামে মূলত যেটা দরকার হয় সেটা হচ্ছে তোমার ভোল্টেজের মানের জন্য ভেক্টর ডায়াগ্রামটা দেখাতে হয়। তো আমরা ইন্ডিভিজুয়ালি দুইটার জন্য এখানে ভেক্টর ডায়াগ্রাম দেখালাম, তোমরা যে কোনো একটার জন্য ভেক্টর ডায়াগ্রাম দেখাতে পারো। তো আশা করি ওয়েন্স ব্রিজ কীভাবে কাজ করে এবং এদের ভেক্টর ডায়াগ্রামকে ভাগতে হয় তুমি সেটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।